মা হওয়ার জার্নিটা আমার জন্য সুখকর ছিল না। তো কেন সুখকর ছিল না? আমি যখন প্রেগন্যান্ট হই, আমার হাসব্যান্ড আমাকে একদম সময় দিতে পারতেন না। ব্যবসার জন্য তিনি দিন-রাত পরিশ্রম করতেন। অনেক রাত্রে বাসায় আসতেন। সকালবেলা যেতেন ভোর ৬টা বাজে এবং বাসায় আসতে, আসতে ১টা, ২টা, ৩টা। আমরা সবসময় রাতের খাবার খেয়েছি ভোর ৪টা বাজে, ৩টা বাজে। মানে কখনোই ২টার আগে কোনোদিন দুপুরের খাবার খেতে পারিনি। আর সকালের নাস্তা এই ব্যাপারটা ঘটতো দুপুর ১২টা বা ১টার সময় এবং আমাদের সকাল হতো ১টার সময়। তো বিয়ের ৫ বছর পর আমি প্রেগন্যান্ট হলাম। বিয়ের পরপরই আমি যেহেতু স্টুডেন্ট ছিলাম, আমি আমার অনার্স কমপ্লিট করার পরে বাচ্চা নিয়েছি। এখন প্রেগন্যান্ট অবস্থায় যেহেতু নতুন মা হতে যাচ্ছি, আমি আসলে অনেক কিছুই বুঝতাম না কিভাবে কি চলতে হবে, মেইনটেইন করতে হবে। অনেক মানসিক চাপের মধ্যে ছিলাম। কিন্তু আমার বর এই জিনিসটা বুঝতো না। সে বাহির থেকে ঘুরে ফিরে রিক্রেশন করে আড্ডা দিয়ে বাসায় আসতো। আর আমি সারাদিন বাসার মধ্যে বন্দি থাকতাম। ঢাকা শহর, কেউ কারো না। সারাটা দিন ২৪ ঘন্টা বাসার মধ্যে থাকতাম। আমার যখন চেকআপের সময় আসতো তখনও আমার বর ভুলে যেত যে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমাকে হাসিতে রাখা, খুশিতে রাখার বদলে সে আমাকে প্রচণ্ড মানসিক যন্ত্রণা দিয়ে দিয়েছে। আমি মন খুলে কারো সাথে কথা বলতে পারতাম না। আমি একটু হাসতে ভুলে গেলাম। তা আমার একাকিত্ব ঘোচানোর জন্য আমার শাশুড়ি মাকে দেখাশোনার জন্য আনা হয়। সেখানেও ঘটে বিপত্তি। আমার যদি ক্ষুধা লাগতো, আমি একটু বেশি খেলেই শাশুড়ি চিৎকার করতো, "এত কেন খেতে হবে? আমিও তো পোয়াতি ছিলাম। পোয়াতি অবস্থায় কি আমি এত খেয়েছি? একটু ফলমূল খেলে, আমাদের সময় তো এগুলা খাওয়া লাগতো না। এখন তোমার কেন খাওয়া লাগবে?" এন্ন কথার খোঁটাতে আমি সবকিছু খাওয়া বাদ দিয়ে দিলাম। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। অতিরিক্ত মানসিক চাপ এবং অতিরিক্ত কান্নাকাটির ফলে ৫ মাসের সময় আমার ব্লিডিং শুরু হয়ে গেল। বাচ্চা তো থাকবেই না। খুবই ভয় পেয়ে গিয়েছিলাম যে বাচ্চা কিছুতেই থাকবে না। পরে হাসব্যান্ডের সাথে শেয়ার করলাম। বলে রাখা ভালো, আমার হাসব্যান্ডের সাথে কিন্তু আমার প্রেমের বিয়ে। অর্থাৎ সে আমাকে প্রচণ্ড ভালোবেসেই বিয়ে করেছে, কিন্তু বিয়ের পর তার ভালোবাসাটা না উবে গেছে কর্পূরের মতো। পরবর্তীতে শাশুড়িকে গ্রামে পাঠিয়ে দেওয়া হলো। আবার সেই একাকিত্ব। শাশুড়ি ছিল, কথার খোঁটা দিত, তাও তো ভালো ছিল, ২-১ টা কথা বলা যেত। কিন্তু শাশুড়িকে গ্রামে পাঠানোর পর আবার যখন একাকী হয়ে গেলাম এবং কিছুতেই আমার ভালো লাগতো না, তখন আমি আমার মায়ের সাথে কথাটা শেয়ার করলাম। মা আমার জামাইয়ের সাথে মানে আমার হাসব্যান্ডের সাথে কথা বলে আমাকে আমার মায়ের বাড়িতে নিয়ে গেল। এবং আমি সেই মনে কষ্ট নিয়েই গেলাম যে এই সময়টাতে আসলে পুরো জার্নিটাতে আমার বরকে আমার খুব দরকার ছিল। কিন্তু আমার স্বামী শুধু টাকা, টাকা, টাকা করে গেছে। ব্যবসায় সে এত সময় দিয়েছে, তার একটি মাত্র সময়ও সে আমাকে দেয় নাই। ২৪ ঘন্টার মধ্যে সে মনে হয় ২০ ঘন্টাকে ব্যবসাকে আঁকড়ে ধরে থেকেছে। তো আমি মায়ের বাড়িতে চলে আসি। তখন আমার প্রেগন্যান্সির বয়স ৬ মাস পার হয়ে গেছে। মায়ের বাড়িতে ভাই-ভাবির সাথে আছি। ভাবি কথায়, কথায় খোঁটা দেয়। অনেক আঘাত করে। ভাই ভাবির কথা শুনে আমার গায়ে পর্যন্ত হাত তোলে। তার মধ্যে কিন্তু আমার প্রেগন্যান্সির বয়স ৭ মাস হয়ে গেছে। এর মধ্যে এত মানসিক যন্ত্রণা, আবার আমার ব্লিডিং হয় এবং আমাকে আবার হসপিটালাইজড হতে হয়। তো হসপিটালে আমি ১৫ দিন ভর্তি ছিলাম এবং ডাক্তার বারবার করে বলে দিয়েছিল আমার মাকে এবং আমার বাবাকে। সেই সময় কিন্তু আমার বরও উপস্থিত ছিল। সবাইকে বলে দিয়েছিল ওনাকে কিছুতেই মানসিক টেনশন দেয়া যাবে না। এই মানসিক টেনশনের ফলে কিন্তু আপনাদের বাচ্চাটা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকবে এবং বাচ্চার ক্ষতি হতে পারে। বাচ্চা পৃথিবীতে নাও আসতে পারে। সুতরাং আপনারা হুবু মায়ের দিকে খেয়াল করবেন। ডাক্তার তো ডাক্তারের পরামর্শ দিয়েছেন। কিন্তু কে শোনে কার কথা? না শুনলো আমার ভাই, ভাবি এবং বাবা, না শুনলো আমার স্বামী। তো সবকিছু মিলিয়ে ১৫ দিন হসপিটালে থাকার পরে আমি বাসায় আসলাম। আমার শারীরিক কন্ডিশন খুব খারাপ হতে লাগলো। সবাই আমাকে ভালোবাসার চেষ্টা করতে লাগলো, ভালো রাখার চেষ্টা করতে লাগলো। কিন্তু আমি না কিছুতেই ভালো থাকতে আর পারলাম না। একটা পর্যায়ে এসে আমার হাত পা ফুলে গেল, আমার শরীরে পানি জমা হয়ে গেল এবং আমি প্রচণ্ড অসুস্থ হয়ে গেলাম। সবসময় মানসিকভাবে চিন্তা করতাম। আমি যখনই আমার বরের খোঁজখবর নেওয়ার জন্য ফোন দিতাম, তিনি ফোনেও আমার সাথে কথা বলতেন না। যার দরুন আমার আরও শরীরে অনেকটা খারাপ লেগে গেলে পরবর্তীতে আমি ৮ মাসের সময় আমার অ্যাবর্শন হওয়ার মতো উপায় হয়। অর্থাৎ প্রচুর শরীরে পানি ভেঙে যায়। আমি যেহেতু নতুন মা বুঝতেই পারি নাই। আমার বলে রাখা আরেকটা কথা ভালো যে আমার বাবা-মা দুজনেই কিন্তু জব করতেন। তো মা অফিসে ছিলেন, এর মধ্যে আমার বাসায় আমার পানি ভেঙে যায় এবং হাত পা ফুলে যায় আর খিঁচুনি শুরু হয়ে যায়। এটাই হয়েছে আমার বাচ্চার জন্য কাল।
আমাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। যেহেতু আমি গ্রামে ছিলাম মায়ের বাড়িতে, আর আমার স্বামী কাজের সুবিধার জন্য ঢাকাতে থাকে। ঢাকা থেকে তার যেতে মোটামুটি ৪ ঘন্টা তো লাগবেই। আমি হসপিটালে থাকার পরপরই যেহেতু পানি ভেঙে গেছে, আমার ডাক্তার আমাকে তাড়াতাড়ি বললেন যে একে এখনই সিজার করতে হবে, না হলে কিন্তু বাচ্চার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। তো বাচ্চা সিজার করা হলো ইমার্জেন্সিতে, এবং আমার বাচ্চাও হলো। বাচ্চা দেখতে এত ফুটফুটে হলো, কিন্তু আমার খিঁচুনি সিজারের পরেও বন্ধ হয় না। অর্থাৎ মৃত্যুর কোল থেকে আমি ফিরে এসেছি। তো এই কষ্টটা আপনার সাথে শেয়ার করতে চাই। তো এই গল্পটা যে আপু আমাকে বলেছেন, তার মাতৃত্বকালীন জার্নিটা আসলেই খুব কষ্টের ছিল। আমার কাছেও এটা শুনে প্রচণ্ড খারাপ লেগেছে। যখন তিনি আমাকে হোয়াটসঅ্যাপে তার পুরো লেখাটা পাঠিয়েছেন, আমি পড়ে একদম স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আসলে আমাদের স্বামী যারা আছেন তাদেরকে বোঝা উচিত যে না, প্রেগন্যান্সি পিরিয়ডে বউকে প্রচুর সময় দিতে হবে, এবং শ্বশুরবাড়ি বাবার বাড়ির সবাইকেই কিন্তু এই কথাটা বোঝা উচিত যে না, একজন নতুন মা, সে কিছুই বোঝে না, তাকে প্রচুর সময় দিতে হবে, সাহস দিতে হবে, এবং তার সাথে গল্পই করতে হবে। তবেই কিন্তু আগামী প্রজন্ম যে আসবে, সে সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে আসবে এবং পৃথিবীর আলো বাতাস সম্পূর্ণরূপে পাবে। তো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। গল্পটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আর আপনারা যারা আছেন ফ্যামিলি মেম্বার, যারা সিনিয়র সিটিজেন, তারা দয়া করে তাদের বাড়ির বউ, বাড়ির মেয়ে যারা প্রেগনেন্ট, তাদের দিকে বিশেষ যত্ন নিবেন। সবাইকে আল্লাহ হাফেজ, বাই।